नमस्कार बंधुरा प्रचेष्टा यूट्यूब चैनले तुम्हारे सकलके स्वागत। तो आज के आमी जे विषय निये आलोचना करब सेटा हच्छे जैव रसायनेर प्राथमिक धारणा। এটা क्लास 11 এর একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা আজকে আমি শুরু করব। তো তার আগে বলে রাখতে চাই যে আমি জৈব রসায়নের যে প্রাথমিক ধারণা সেটা সম্বন্ধে একটা আলাদা ভিডিও বানিয়েছি। সেখানে আমি একটা প্রিলিমিনারি যে ইন্ট্রোডাকশন বা প্রাথমিক যে ধারণা সেটা দেওয়ার আমি চেষ্টা করেছি। সেখানে আমি বলেছি যে জৈব যৌগ কি, যেগুলো মেনলি কার্বন দ্বারা গঠিত কোনো যে যৌগ সেগুলোকে আমরা জৈব যৌগ বলে থাকি, এবং রসায়নের যে শাখায় এই জৈব যৌগ নিয়ে বিস্তর আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলা হয়, সেই শাখাটাকে আমরা বলি যে জৈব রসায়ন। ঠিক আছে, কিন্তু সেই ভিডিওটা আমি খুব সংক্ষেপে বানিয়েছিলাম। সেখানে এই জৈব যৌগের যে গঠন বা জৈব যৌগের যে প্রাণকেন্দ্র কার্বন, তার যে বিভিন্ন ধর্ম যেগুলো থাকতে হবে কোনো জৈব যৌগের মধ্যে সেগুলো কি, সেই সম্বন্ধে আমি সেরকমভাবে কিছু আলোচনা করিনি। তো সেগুলোই আমি আজকে আলোচনা করবো এই ভিডিওতে। তো তারপরে পরবর্তী ভিডিওগুলোতে এই চ্যাপ্টারে যে বিভিন্ন অংশগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো জৈব যৌগের যদি আমি গঠন বলতে চাই বা কার্বনের যে কি ধর্ম থাকতে হবে জৈব যৌগের ক্ষেত্রে, তার জন্য আমাকে কিছু মডেল বা কিছু মতবাদ জেনে নিতে হবে, যেগুলো বিজ্ঞানীরা দেওয়ার চেষ্টা করেছিলেন যখন তারা জৈব যৌগ সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করছিলেন। তো সেরকম মডেল যদি আমি প্রথমে ধরে নিই, তো প্রথম যে মডেলটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে বিজ্ঞানী কেকুলে তিনি প্রথমে একটা মডেল বা ধারণা দেওয়ার চেষ্টা করেন যে জৈব যৌগের ক্ষেত্রে কার্বনের ধর্ম কী হবে বা জৈব যৌগের ক্ষেত্রে তার গঠনটা কীরকম হবে। তো তিনি কি বলেন, জৈব যৌগের যে কার্বন থাকবে তিনি বলেন তার যোজ্যতা হবে 4। যোজ্যতা 4 মানে এটাকে আমরা ধরতে পারি তার মানে কি কার্বনের যে 4টে যোজ্যতা এটাকে আমরা 4টে হাত বলেও ধরে নিতে পারি। তাহলে কি হবে, জৈব যৌগের ক্ষেত্রে যে কার্বন থাকবে তার 4টে হাত থাকবে বা যোজ্যতা থাকবে, এবং সেই 4টে হাত কিভাবে বিন্যস্ত থাকবে, সেই 4টে হাত এমনভাবে বিন্যস্ত থাকবে যাতে করে দুটো হাতের মধ্যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি, এবং এই 4টে হাতই একটা নির্দিষ্ট প্লেনে অবস্থান করবে। তার মানে কি এই 4টে হাত, যদি আমি বোর্ডটাকে একটা প্লেন ভাবি, তো 4টে হাতকেই এই বোর্ডের প্লেনে থাকতে হবে এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি। এখন তিনি এই ধারণাটা দিলেন, একটা ইনিশিয়াল ধারণা দিলেন, কিন্তু দেখা গেল পরবর্তীকালে বিজ্ঞানীরা দেখলেন যে এই মতবাদের উপর ভিত্তি করে বা এই মডেলের উপর ভিত্তি করে জৈব যৌগের যে ধর্মগুলো আছে সেগুলোকে এক্সপ্লেন করা যাচ্ছে না। তো তখন বিজ্ঞানীরা ভাবলেন যে তার মানে এই মতবাদের মধ্যে কিছু ত্রুটি বা ভুল রয়েছে। তখন তারা সেগুলো সংশোধনের চেষ্টা করলেন, এবং এই সংশোধন করতে গিয়ে যারা এগিয়ে এলেন, দুজন বিজ্ঞানীর নাম বলবো যারা এই যে মতবাদ সেটাকে সংশোধন করলেন। তো সেই দুজন বিজ্ঞানী হলেন ভ্যান হক আর লাভেল। তো ভ্যান হক আর লাভেল কি বললেন, তারা বললেন যে জৈব যৌগের ক্ষেত্রে কার্বনের যোজ্যতা সেটা 4ই হবে, কিন্তু এগুলোর যে বিন্যাস সেগুলো কীরকম হবে, সেগুলো এমনভাবে বিন্যস্ত থাকবে যে কার্বন পরমাণুটাকে সেন্টারে রেখে বা কেন্দ্রে রেখে এগুলো এমনভাবে বিন্যস্ত থাকবে যাতে এই পুরো সিস্টেমটা একটা সুষম চতুস্তলক গঠন করবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা আমি চতুস্তলক এঁকে নিয়েছি। তো কেকুলে কি বলেছিলেন যে এই যে 4টে যোজ্যতা বা 4টে হাত সেগুলো একই প্লেনে থাকবে, কিন্তু তারা বললেন না, একই প্লেনে থাকবে না, এগুলো এমনভাবে বিন্যস্ত থাকবে যাতে এটা একটা সুষম চতুস্তলক গঠন করবে, এবং যে কোনো দুটি যোজ্যতার মধ্যে অ্যাঙ্গেল হবে 109 ডিগ্রি 28 মিনিট। তো এটি হলো ভ্যান হক আর লাভেলের যে মতবাদ বা মডেল। তো এই মডেলটাকে আমরা বলে থাকি চতুস্তলকীয় মডেল।
এই ছিল দুটো মডেল, যেগুলো হচ্ছে একটা প্রাথমিক ধারণা দিলে যে কার্বন কিভাবে থাকে একটা জৈব যৌগের মধ্যে, তার কতগুলো যোজ্যতা হয়। তো যোজ্যতার চার্ট এবং তারা এইরকম 109 ডিগ্রি 28 মিনিট এই যে অ্যাঙ্গেল দুটো যোজ্যতার মধ্যে এইভাবে অবস্থান করে। এখন এই কার্বনের যে চারটে যোজ্যতা, এই চারটে যোজ্যতা কি করবে? চারটে যোজ্যতা বা চারটে হাত অপর কোনো পরমাণুর সাথে যুক্ত হয়ে বিভিন্ন যৌগগুলো গঠন করবে। তো এই ছিল দুটো প্রাথমিক মডেল, যেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এখন এখানে বলে নিতে চাই যে আমি দুটো ক্ষেত্রেই বললাম যে কার্বনের যোজ্যতা কত হবে। কার্বনের যোজ্যতা দুটো ক্ষেত্রেই হবে 4। এখন যোজ্যতা দু রকমের হতে পারে, একটা হচ্ছে সমযোজ্যতা আর 2 নম্বরে যে তড়িৎ যোজ্যতা। তাহলে কার্বনের ক্ষেত্রে আমরা কোন রকমের যোজ্যতা দেখতে পাবো? কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সমযোজ্যতা। এখন কার্বনের ক্ষেত্রে কেন আমরা সমযোজ্যতা দেখতে পাচ্ছি, তড়িৎ যোজ্যতা দেখতে পাচ্ছি না? তো সেটা জানতে হলে তোমাদেরকে এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। পরবর্তীকালে তোমরা দেখতে পাবে যে রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা আছে তার উপরে যিনি লেকচার দেবেন বা যিনি পড়াবেন তিনি এই যে যোজ্যতা এই ব্যাপারগুলো অনেক ডিটেলসে আলোচনা করবেন। তো তখন তোমরা জানতে পারবে যে কার্বন কেন সমযোজ্যতা গঠন করে, সমযোজ্যতা মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয়, কেন তড়িৎ যোজ্যতার মধ্যে আবদ্ধ হয় না, সেগুলো তোমরা জানতে পারবে। কিন্তু এখন শুধু জেনে রাখো যে কার্বন সমযোজ্যতার মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয়। তো কার্বনের যে চারটে সমযোজ্যতার মাধ্যমে কার্বন আবদ্ধ হয়ে একটা জৈব যৌগ গঠন করে, তো সেটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে আরেকটা মতবাদ জেনে নিতে হবে। সেটা কি মতবাদ সেটা আমি লিখে নিই। তো আমি কি বললাম? কার্বন সমযোজ্যতার মাধ্যমে কি করবে? বন্ধনে আবদ্ধ হবে অন্য কোনো পরমাণুর সাথে। তো যে মতবাদটা আমি এখন জানবো সেটা হচ্ছে লুইসের মতবাদ। তো লুইসের মতবাদ দিয়ে আমরা কার্বনের যে সমযোজ্যতা যে চারটে, তো তার যে ইলেকট্রনীয় ব্যাখ্যা সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে? তো লুইসের মতবাদ কি বলছে যে একই রকম রাসায়নিক ধর্মযুক্ত যদি বিভিন্ন পরমাণুর যে ভ্যালেন্স সেলে বা যোজ্যতা কক্ষে যে অযুগ্ম ইলেকট্রনগুলো থাকবে সেগুলো কি হবে? তারা পরস্পরের সঙ্গে যুক্ত ইলেকট্রন জোড় গঠন করে এবং এই ইলেকট্রন জোড়গুলো গঠন করার মাধ্যমে তারা নিকটবর্তী যে নিষ্ক্রিয় মৌল বা পরমাণু থেকে তার ইলেকট্রন বিন্যাস লাভ করে। তো লুইসের মতবাদ যদি আমি তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করি, যেটা আমি বললাম, তো ধরে নাও লুইসের মতবাদ কি বলছে, এরকম দুটো আমার কাছে পরমাণু আছে যাদের রাসায়নিক ধর্মটা এক বা প্রায় একই। তো তাদের কি আছে? আমি ধরে নিচ্ছি ভ্যালেন্স সেলে এরকম দুটো অযুগ্ম ইলেকট্রন আছে। অযুগ্ম ইলেকট্রন মানে যেমন সিঙ্গেল ইলেকট্রন থাকে, ইলেকট্রন সাধারণত যুগ্ম অবস্থায় থাকে, কিন্তু যখন তারা এরকম একটা অবস্থায় থাকবে তখন আমরা তাদের কি বলবো? অযুগ্ম ইলেকট্রন। তো এই যে দুটো পরমাণু আছে তাদের ভ্যালেন্স সেলে ধরে নিয়েছি একটা করে এরকম অযুগ্ম ইলেকট্রন আছে। এখন এই অযুগ্ম ইলেকট্রনগুলো কি করবে? তারা পরস্পর যুক্ত হয়ে কি গঠন করবে? একটা ইলেকট্রন জোড় গঠন করবে। এখন এই ইলেকট্রন জোড় গঠন করার মাধ্যমে কি হবে? তো এর ফলস্বরূপ আমরা কি দেখতে পাবো? যে এই যে এ পরমাণুটা আছে সেও নিকটবর্তী যে নিষ্ক্রিয় মৌলটা বা পরমাণু থাকবে তার ইলেকট্রন বিন্যাস লাভ করবে, সাথে সাথে এই যে বি পরমাণুটা আছে সেও তার যে নিকটবর্তী যে নিষ্ক্রিয় পরমাণু থাকবে তার ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এখন এটা কেন হচ্ছে? এখন আমরা জানি যে নিষ্ক্রিয় মৌল বা পরমাণুর ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাসটা থাকে সেটা মেইনলি অক্টেট রুল বা অষ্টক পূর্তি যে সূত্র সেটা ফলো করে। তাহলে এরা যখন অক্টেট কনফিগারেশন গেইন করে যাবে তখন কি হবে? নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে আমরা জানি তারা খুবই স্টেবল হবে। তাহলে এই পরমাণুগুলো যখন তারা বন্ধনে এই ইলেকট্রন জোড়গুলো যখন ইউজ করে যখন তারা এরকম যুক্ত হয়ে যায়নি তখন তারা কি এই অষ্টক পূর্তি তাদের ঘটবে না। কিন্তু এইরকম যখন দুটো অযুগ্ম ইলেকট্রন পরস্পরের সাথে জুড়ে গিয়ে ইলেকট্রন জোড় গঠন করবে তখন তারা অষ্টক যে পূর্তি যে সূত্রটা সেটা স্যাটিসফাই করবে এবং সাথে সাথে তারা নিষ্ক্রিয় মৌলের
যে স্টেবিলিটি সেগুলো সেই টাইপের স্টেবিলিটি তারা গেইন করবে। তার মানে কি পুরো ঘটনাটাই ঘটছে স্টেবিলিটি গেইন করার জন্য। পৃথিবীতে যা কিছু হয় সব কিছুর পিছনেই থাকে যে স্থায়িত্ব, সেটা যত বেশি বেশি পাওয়া যায় তো সেটার জন্যই এই সমস্ত জিনিসগুলো ঘটে। তো যে পরমাণুগুলো সেগুলোও চায় যে তারা আরও বেশি কীভাবে স্থায়িত্ব পেতে পারে, তার জন্য এই পুরো ঘটনাটা ঘটবে। তাহলে কী হবে, এই এ বি দুটো একই রকমের যে রাসায়নিক ধর্মযুক্ত পরমাণু, তাদের এরকম ভ্যালেন্স শেলে অযুগ্ম ইলেকট্রন থাকবে, তারা পরস্পরের সঙ্গে যুক্ত ইলেকট্রন জোড় গঠন করবে। এই ইলেকট্রন জোড় গঠন করার মাধ্যমে এই এ বি দুজনেই তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় যে পরমাণু তার যে ইলেকট্রনিক কনফিগারেশন যেটা খুবই স্টেবল সেটা গেইন করতে পারবে, যার মাধ্যমে কী হবে পুরো সিস্টেমটার ওভারঅল স্টেবিলিটি সেটা খুবই বৃদ্ধি পাবে। এই জন্যই পুরো এই ঘটনাটা ঘটছে। আর এই যে পুরো ঘটনাটা, এই যে পুরো ব্যাপারটা, সেটা এই বিজ্ঞানী জি.এন. লুইস 1916 খ্রিস্টাব্দে তার যে মতবাদ সেটা তিনি প্রকাশ করেন। তো এই ছিল লুইসের মতবাদ। আর আমি আগেই বলে নিয়েছি যে কার্বন সমযোজ্যতার মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয়। তাহলে এখন এই লুইসের মতবাদ ইউজ করে আমি দেখব যে কিভাবে কার্বনের যে চারটে সমযোজ্যতা সেটা কিভাবে আমি লুইসের মতবাদ ইউজ করে এক্সপ্লেন করতে পারি, সেটা তোমরা দেখো। তো কার্বন আমি নিয়ে নিলাম। কার্বনের যদি প্রথমে আমাকে কি দেখতে হবে, ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রনিক বিন্যাস যদি আমি দেখে নিই, যখন একটা গ্রাউন্ড স্টেট বা স্থিতাবস্থা থাকে তখন থাকে 1s2 2s2 2p2 এই অবস্থা থাকে স্থিতাবস্থা, ঠিক আছে। তো আমি যদি এটা এঁকে নিই বক্স করে, তো এটা হচ্ছে এস অরবিটাল, এটা এস অরবিটাল, এটা হচ্ছে পি অরবিটাল। পি অরবিটাল তিনটে ঘর আমি এঁকে নিয়েছি, এস অরবিটালকে একটা করে ঘর এঁকে নিয়েছি। এখন এই কার্বন এটা হচ্ছে গ্রাউন্ড স্টেটে, জি দিয়ে লিখছি। এই স্থিতাবস্থা বা গ্রাউন্ড স্টেটে কার্বনের এটা হচ্ছে ইলেকট্রনিক বিন্যাস। এখানে কার্বনের যোজ্যতা কক্ষ হচ্ছে এই 2s আর 2p মিলে পুরোটা হচ্ছে কার্বনের যোজ্যতা কক্ষ। এখন যখন গ্রাউন্ড স্টেট আছে তখন দেখতে পাচ্ছ যে কার্বনের যে যোজ্যতা কক্ষ, আমি যদি পুরোটা ধরে নিই, এখানে শুধু কটা ইলেকট্রন অযুগ্ম আছে, একটা দুটো, এই দুটো ইলেকট্রন অযুগ্ম আছে, কিন্তু এখানে ইলেকট্রনটা যুগ্ম অবস্থায় আছে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে যে কোনো পরমাণুর ক্ষেত্রে এই যোজ্যতা কক্ষে যতগুলো ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকবে তোমরা ধরে নেবে যে সেগুলোই হবে তার যোজ্যতা। এটা শুধু তোমাদের মনে রাখার জন্য বলছি। তাহলে কোনো একটা পরমাণুর যোজ্যতা কক্ষে যতগুলো ইলেকট্রন অযুগ্ম অবস্থায় থাকবে সেগুলো হবে তার যোজ্যতা। তাহলে কার্বনের ক্ষেত্রে আমি প্রথমেই বলে নিয়েছি কার্বনের যোজ্যতা, আমরা যখন কেকুলের মতবাদ দেখলাম সেখানেও দেখলাম যোজ্যতা 4 বলছে। ভ্যান টপ লাভেল তারাও বলছেন যে যোজ্যতা 4 হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা ইলেকট্রনিক বিন্যাসটা আঁকছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে তাহলে এই যে গ্রাউন্ড স্টেটটা যদি আমি ধরি তাহলে কত হওয়ার কথা, যোজ্যতা 2, কারণ আমি এক্ষুনি বললাম যে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকবে ততগুলো যোজ্যতা হবে। তাহলে এখানে যোজ্যতা 2 হওয়ার কথা ছিল, তাহলে যোজ্যতা 4 কি করে হচ্ছে। এখন যোজ্যতা 4 কি করেছে সেটা বলার জন্য আমি তাহলে কি করতে হবে, এখন কার্বন যখন অন্য কোনো পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হয়, এখন এই বন্ধন তৈরির প্রক্রিয়াটা হচ্ছে একটা এক্সোথার্মিক প্রক্রিয়া বা শক্তি উৎপাদক প্রক্রিয়া। এখন এই শক্তি উৎপাদনের জন্য কি হবে, কার্বনের এই যে গ্রাউন্ড স্টেট বা স্থিতাবস্থাটা সেটা গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেট চলে যাবে বা উদ্দীপ্ত অবস্থায় চলে যাবে। এখন উদ্দীপ্ত অবস্থায় গেলে ইলেকট্রনিক বিন্যাসটা কিরকম হবে, 1s2 2s1 2p3। আমি যদি এখানে আবার লিখি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যখন এটা তাহলে কি আছে, ই লিখে দিচ্ছি, মানে এক্সাইটেড স্টেটে আছে। এখন এক্সাইটেড স্টেটে দেখতে পাচ্ছ গ্রাউন্ড স্টেটে যে এস কক্ষকে দুটো ইলেকট্রন ছিল তার একটা চলে গেছে কোথায়, এখানে ই কক্ষকে। এই এনার্জি পাওয়ার জন্য এই যে যুগ্ম ইলেকট্রন ছিল তাদের মধ্যে যে যুগ্ম সেই যে বন্ধন যেটা ছিল সেটা ভেঙে
এনার্জি গেইন করে একটা ইলেকট্রন চলে গেছে আমার পি কক্ষকে। এখন এই পি কক্ষকে যাওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সাইটেড স্টেটে কতগুলো আমি অযুগ্ম ইলেকট্রন পেয়ে গেছি। এখানে অযুগ্ম ইলেকট্রন পেয়ে গেছি 1 2 3 4। আমি একটু আগেই বললাম যে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা মানেই সেই পরমাণুটার যোজ্যতা হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এক্সাইটেড স্টেটে আমার অযুগ্ম ইলেকট্রন পাচ্ছি 4টে। তো এটা একটা কোশ্চেন আসে যে কার্বনের ক্ষেত্রে যদি স্থিতাবস্থা ইলেকট্রনিক বিন্যাস দেখো, দেখবে অযুগ্ম যোজ্যতা 2 হওয়ার কথা ছিল কিন্তু যোজ্যতা 4 হয় কেন? তো তখন যদি এরকম কোশ্চেন আসে তোমরা তাহলে এইভাবে এক্সপ্লেন করবে যে গ্রাউন্ড স্টেট যখন নেব তখন আমরা যোজ্যতা 2 পাচ্ছি ঠিকই, কিন্তু আমাকে এক্সাইটেড স্টেটটা কনসিডার করতে হবে, কারণ যখন বন্ড তৈরি করতে যাবে বা বন্ধনে যখন আবদ্ধ হতে যাবে কার্বন, তখন সেটা যেহেতু শক্তি উৎপাদক প্রক্রিয়ার জন্য এনার্জি যেটা তৈরি হবে সেই এনার্জিটা এখান থেকে একটা ইলেকট্রনকে এই পি কক্ষকে উদ্দীপ্ত করে দেবে। এক্সাইটেড স্টেটে আমাদের কার্বনের যোজ্যতা হবে 4। তো এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারছি যে কার্বনের যোজ্যতা কেন 4 হচ্ছে। তো আমি পেয়ে গেলাম যে কার্বনের যোজ্যতা আমার 4 হবে। তো এবার ধরে নাও আমার কাছে কার্বনের এরকম আমি লিখে দিচ্ছি 4খানা অযুগ্ম ইলেকট্রন আছে। এবার ধরে নিই আমার কাছে 4টে হাইড্রোজেন আছে। এগুলোকে আমি যদি এইভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি 4টে এরকম অযুগ্ম ইলেকট্রন নিয়ে নিচ্ছি কার্বনের, আর 4টে আমি হাইড্রোজেন নিয়ে নিচ্ছি, তাদের প্রত্যেকের ক্ষেত্রে একটা করে অযুগ্ম ইলেকট্রন আছে। তো লুইসের মতবাদ কি বলছে যে এই দুটো কার্বন আর হাইড্রোজেন, এই যে 2 রকমের পরমাণু আছে তাদের রাসায়নিক প্রকৃতি একই রকম হলে কি হবে, এই যে অযুগ্ম ইলেকট্রন যেগুলো যোজ্যতা কক্ষে আছে সেগুলো কি হবে পরস্পরের সঙ্গে এইভাবে ইলেকট্রন জোড় গঠন করবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কার্বনে যে 4টে এইরকম অযুগ্ম ইলেকট্রন ছিল তারা হাইড্রোজেনের যে ভ্যালেন্স সেলে বা যোজ্যতা কক্ষে যে অযুগ্ম ইলেকট্রনগুলো আছে তাদের সঙ্গে এরকম ইলেকট্রন জোড় গঠন করবে। এখন এই এক একটা ইলেকট্রন জোড় মানে হচ্ছে এক একটা সিঙ্গেল বন্ড। মনে রাখবেন যে দুটো ইলেকট্রন মিলে আমার একটা বন্ড তৈরি হয়, তার মানে এক একটা যে আমার এরকম ইলেকট্রন জোড় তৈরি হচ্ছে সেগুলোকে আমি কি বলবো, এক একটা আমার সিঙ্গেল বন্ড। তাহলে আমি যদি এগুলোকে লিখি তাহলে আমি এগুলো লিখতে পারি এরকম 1 2 3 4। তাহলে তোমরা বুঝতে পারলে যে একটা কার্বন আর 4টে হাইড্রোজেন মিলে আমার কি তৈরি হয়ে গেল, একটা যৌগ তৈরি হয়ে গেল এই ইলেকট্রন জোড় গঠন করার মাধ্যমে। আর যে বন্ধনগুলো তৈরি হলো সেগুলো হচ্ছে সমযোজী বন্ধন। তো এইভাবে আমি যদি লুইসের মতবাদ ইউজ করি তাহলে তোমরা দেখতে পেলে যে লুইসের মতবাদ ইউজ করে আমি কিভাবে এই সমযোজী বন্ধনটা পেয়ে গেলাম। কারণ আমি এক্সপ্লেন করতে পারলাম যে কিভাবে একটা কার্বন অপর পরমাণুর সাথে যুক্ত হয়ে এরকম সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে এরকম একটা পুরো যৌগ তৈরি করতে হবে। এখন এই যৌগটার নাম কি, এই যৌগটা তোমরা দেখতে পাচ্ছ CH4, এটার নাম হচ্ছে মিথেন। এবার যদি আমি আরো কিছু যৌগ দেখাই তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। যদি আমি ইথিলিন মলিকিউল দেখাই, তো ইথিলিন মলিকিউলে যদি আমি স্ট্রাকচার লিখি সেটা হচ্ছে C2H4। তার মানে কি আমার কাছে 2খানা কার্বন আছে যার 4টে এরকম অযুগ্ম ইলেকট্রন আছে যোজ্যতা, 4টে অযুগ্ম ইলেকট্রন আছে মানে তার যোজ্যতা 4। আর আমার কাছে কটা আছে, 4টে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা একটা করে অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে আমি কিভাবে লিখতে পারি মলিকিউলটাকে যদি আমি এইভাবে লিখি,
তাহলে দেখো এই কার্বনের জন্য 4টে যোজ্যতা, যে 4টে অযুগ্ম ইলেকট্রন লিখে নিয়েছি, এই কার্বনের জন্য 4টে অযুগ্ম ইলেকট্রন লিখে নিয়েছি, আর প্রতিটা হাইড্রোজেনের সঙ্গে একটা করে অযুগ্ম ইলেকট্রন আমি লিখে নিয়েছি। ঠিক আছে, তাহলে এখন এই দুটো মিলে একটা ইলেকট্রন জোড় গঠন করবে, এই দুটো মিলে একটা ইলেকট্রন জোড় গঠন করবে, এই দুটো মিলে একটা ইলেকট্রন জোড় গঠন করবে, এই দুটো মিলে একটা ইলেকট্রন জোড় গঠন করবে। তো এই যখন ইলেকট্রন জোড়গুলো গঠন করছে তখন আমরা কি পেয়ে যাব, সিঙ্গেল বন্ড পেয়ে যাব। তো এখানে আমি একটা করে সিঙ্গেল বন্ড পেয়ে গেলাম কার্বন আর হাইড্রোজেনের মধ্যে। এখন দেখো তাহলে এখনো এই কার্বনের জন্য দুটো অযুগ্ম ইলেকট্রন পড়ে আছে, এই কার্বনের জন্য দুটো অযুগ্ম ইলেকট্রন পড়ে গেছে। তখন তারা কি হবে, তখন নিজেদের মধ্যে এরকম ইলেকট্রন জোড় আবদ্ধ হবে এবং এই দুটো ইলেকট্রন জোড় আবদ্ধ হয়ে কি তৈরি করবে, দুটো এরকম দুটো বন্ড তৈরি করবে। তাহলে এটা ডবল বন্ড হয়ে যাবে। তাহলে ইথিলিন মলিকিউলের দেখতে হবে এরকম ইথিলিন মলিকিউলটা। তো এইরকম ভাবে তোমরা অ্যাসিটিলিন মলিকিউলটা যদি বাড়িতে করো তোমরা তাহলে বুঝতে পারবে যে অ্যাসিটিলিন মলিকিউলটার ক্ষেত্রে আমরা কিভাবে এইভাবে লুইসের মতবাদ দিয়ে আমরা কিভাবে অ্যাসিটিলিন মলিকিউলটাকে আঁকতে পারি সেটা তোমরা করো। তো এই ছিল লুইসের মতবাদ ইউজ করে আমরা কিভাবে বলতে পারি যে কার্বন দ্বারা গঠিত জৈব যৌগগুলো কিরকম দেখতে হবে, আর কিভাবে আমরা এই যে সমযোজ্যতা ব্যাখ্যা করলাম কার্বনের, সেটা কিভাবে লুইসের মতবাদ ইউজ করে আমরা ব্যাখ্যা করতে পারবো সেটা তোমাদের সাথে বললাম। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আমি আরও পার্ট বাই পার্ট আলোচনা করবো, সেটা আমি আগেই বলেছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা সেগুলোর আনসার দিতে তোমাদেরকে সাহায্য করবো। তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম।